বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনী ডামাডোল চলছে এবং সেই ডামাডোলের মাঝে দুইজন ক্যান্ডিডেটের ব্যাপারে আমরা এখন পর্যন্ত একেবারেই শিওর। প্রথমত তো পরিচালক নির্বাচন, তারপরে সেটা একটা প্রেসিডেন্সিয়াল ইলেকশনের দিকে যাবে। কিন্তু এই পরিচালক নির্বাচনে অনেকেই আছেন যার মধ্যে দুজনের ব্যাপারে আমরা একটা দৃশ্যমানতা দেখছি। দুজনেই বাংলাদেশ ক্রিকেটের সাবেক ক্যাপ্টেন, সেরকমই একজন সাবেক ক্যাপ্টেন এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। আমাদের আজকের ট্যাগলাইন বিসিবির ক্যাপ্টেন হবেন তামিম। স্টুডিওতে আলোচনার জন্য আছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল খান। তামিম ভাই, আমন্ত্রণ আপনাকে। থ্যাংক ইউ সাইম ভাই। আমি এই পরিচয়টাই বললাম। আমি আজকে বেশ কয়েকটা নিউজ কন্টেন্ট দেখছিলাম এবং সেই নিউজ কন্টেন্টে আমরা এটা টেলিভিশনের ভাষায় বলি অ্যাস্টন, মানে একজনের নাম এবং পরিচয়। সেই পরিচয়ের জায়গায় সব জায়গায় মোটামুটি একটা কমন জায়গা দেখলাম, সেটা হচ্ছে যে বিসিবি প্রেসিডেন্ট পদপ্রার্থী, এরকম একটা ট্যাগ লাইন দেয়া। আমি স্বাচ্ছন্দ্য বোধ করি, তামিম ইকবাল আমাদের ক্যাপ্টেন, আমি সেই ক্যাপ্টেনের জায়গাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তামিম ভাই, আমার খুব স্পেসিফিক একটা কোয়েশ্চেন। আমি আলোচনা শুরুর আগে আপনাকে বলেছিলাম যে শুরুতে আমি একটা বাউন্সার দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে যে প্রশাসক হওয়া। আমি একদম প্রেসিডেন্টশিপের জায়গায় যাচ্ছি না, আমি প্রশাসক হওয়ার জায়গাতে যাচ্ছি। আপনি যখন ক্রিকেট শুরু করেছিলেন একটা ইন্সপিরেশনাল ফ্যাক্টর ছিল যে এই কারণে আপনি ক্রিকেটটা শুরু করতে চাচ্ছেন। যখন প্রশাসক হওয়ার কথা চিন্তা করলেন, ব্যাপারটা নিশ্চয়ই এমন না যে ওয়ান ফাইন মর্নিং ঘুম থেকে উঠলেন আর চিন্তা করলেন। ডেফিনেটলি একটা ইন্সপিরেশনাল ফ্যাক্টর আপনার ছিল বা আছে, সেটা কি আর কেন মনে হলো দিস ইজ দ্য রাইট টাইম? দেখেন, ইন্সপিরেশন আমি বলবো না, আমি বলবো রেসপন্সিবিলিটি। বিকজ আপনি দেখেন এই ক্রিকেট বলেন, এই ক্রিকেট দিয়ে কিন্তু আমি আজকে আল্লাহর রহমতে যা হয়েছি, যা আছে, সব কিছু কিন্তু ইটস ক্রিকেট। অ্যান্ড আমার জন্য দ্য ইজিয়েস্ট থিং কুড হ্যাভ বিন যে ধরেন আল্লাহ আমাকে সম্মান, নাম, টাকা পয়সা সব দিয়েছে ক্রিকেটের কারণে। আমি সুন্দরভাবে এই জায়গার থেকে সরে, যেহেতু আমার ক্রিকেটিং ক্যারিয়ার অলমোস্ট শেষ বলতে পারেন। তো যদি আমি বিসিবি ইলেকশন না করতাম হয়তো বা আমি বিপিএলটা খেলতাম আরও 1-2 বছর, তারপরে খেলতাম না এটাও শিওর না, বিকজ আমার হেলথের ইস্যুর কারণে। তাহলে আমার জন্য সবচেয়ে ইজিয়েস্ট অপশন কী হতো, আমি এখান থেকে সরে যাই, আমি ব্যবসা বাণিজ্য বা যে ইনভেস্টমেন্টগুলো করেছি এগুলো নিয়ে ভাবি, এটা নিয়ে আগাই যাই। বাট কঠিন পার্টটা কি? কঠিন পার্টটা হলো যে এই 18 বছর তো 16 বছর ন্যাশনাল টিমে, এবার আপনি যদি ক্রিকেটিং ক্যারিয়ার চিন্তা করেন তাহলে 20-25 বছরের উপর হতে পারে। তো 20-25 বছরের উপর যে জিনিসগুলো আমি ফিল করেছি যে কি আমাদের থাকা উচিত ছিল, কি নাই, কেন আমরা ভালো হইতে পারছি না, কেন আমরা টপ লেভেলে যে জায়গায় আমাদের যাওয়া উচিত পারছি না, ঠিক আমার মতো আরও 100টা ছেলে চিন্তা করছে, যে এখনও তারা চিন্তা করছে। তো আমার যদি যা নেওয়ার ছিল ক্রিকেট থেকে আর ক্রিকেটকে আমাকে যা দেওয়ার ছিল, এই পার্টটা কিন্তু অলমোস্ট ইটস ওভার। বাট এই জিনিসটা আমি চিন্তা করে যে যা পেছি নিয়ে চলে যাই, আর এখন আমি যা করতেছি আমার কাছে মনে হয় যে ইট ইজ মাই রেসপন্সিবিলিটি টু গিভ ইট ব্যাক টু ক্রিকেট। এই যে কমপ্লেনগুলা, এই যে প্লেয়ারদের সমস্যাগুলা, এই জিনিসগুলো আমি জেনে বুঝে যদি এটার জন্য কোনো কিছু না করতে পারি, তাহলে এই 17-18-20 বছরের লাভটা কী হলো? আর যে জিনিসটা হলো যে এখনই কেন, যেটা আপনার প্রশ্ন ছিল, এখনই কেন ভাইয়া, এটা আমার নিজেরও অনেক শুনতে হয় যে বয়স কম, সেই। এবার আমার একটা প্রশ্ন সবার কাছে, কোন বাইবেলের পৃথিবীতে লেখা আছে যে একজন 60 বছরের মানুষ 37-38 বছরের মানুষের চেয়ে ভালো চিন্তা করবে? কোথাও লেখা নেই। আচ্ছা, যদি এটা কোথাও না লেখা থাকে, আপনি যদি ওয়ার্ল্ড ওয়াইড চিন্তা করেন, আপনি যদি ফেসবুক চিন্তা করেন, মেটা চিন্তা করেন, মার্ক জুকারবার্গের, ইফ আই এম নট রং হিজ নেম ইজ, উনি 17-18 বছরে এরকম বিলিয়নিয়ার হয়ে যেতেন না। যদি ইফ দ্যাট ইজ দ্য কেস, দ্য অনলি পিপল উইথ রাইট এজ উইল বি সাকসেসফুল, তাহলে এরকম অসংখ্য এক্সাম্পলস আছে পৃথিবীতে, তাহলে ওরা কেউ সাকসেসফুল হইতেন না। আমাদের কারেন্ট আইসিসি চেয়ারম্যানের বয়সটা একটু দেখেন, সিমিলার বয়স। সো আমার কাছে যেটা মনে হয় যে এটা আমরা যে কালচারে বড় হয়েছি, এই কালচারের একটা প্রবলেম, যে আমরা তার ছোট যে তার চেয়ে ভালো চিন্তা করতে পারে বা একটা ভালো অ্যাডভাইস দিতে পারে, এটা আমাদের মেনে নিতে অনেক সময় অনেক কষ্ট হয়। বাট আমি সবসময় যেভাবে করে চিন্তা করি কি, কেমন জানেন স্যার ভাই, যে ইটস দ্য এজ ডাজন্ট ম্যাটার, ইটস দ্য ইন্টেনশন দ্যাট ম্যাটার্স। আপনার ইন্টেনশনটা কি? সেকেন্ডলি, আমি আপনাকে খুবই একটা ইম্পর্টেন্ট কথা বলবো। আমার মনে হয় যে এই বয়স আমার ইম্পর্টেন্ট কি ইম্পর্টেন্ট না, এই জায়গায় এই মুহূর্তে শেষ হয়ে যাবে। আমার চেয়ে তো অনেক বয়স্ক লোকজন লাস্ট 25 বছর ধরে ক্রিকেট বোর্ডে ছিলেন। যদি ওনারা সব কিছু ভালো করতেন, ক্রিকেটের সব কিছু ফ্যাসিলিটিস থাকতো, তাহলে তো আমার কোনো প্রয়োজন নেই আসার।
তো জয়িত আমার থেকে অনেক বয়সের, অনেক এক্সপিরিয়েন্সের, অনেক বড় বড় অর্গানাইজার, অনেক বড় বড় ব্যক্তি এই জিনিসটা কেউ রাইট পুরাপুরিভাবে করতে পারেনি। এর মধ্যেও কিন্তু ওনারা অনেক রাইট কাজ করেছেন, আমি এটা অস্বীকার করি না। বাট পুরাপুরি যে জিনিসটা ওনারা করতে পারেন নাই, এই কারণে তো আমাদের আশা বা আমাদের ইচ্ছাটা আসা যে আমরা এই জিনিসটা করে দিয়ে যেতে চাই। আর যদি ওনারা সব কিছু ভালোভাবে করতেন তাহলে আমি আমার ব্যবসা নিয়ে কেমনে বিজনেস করব বা কেমনে ইনভেস্টমেন্টগুলোকে আরও গ্রো করবো এইসব নিয়ে চিন্তা করতাম। আমার এখানে আসার কোনো প্রয়োজন ছিল না। আমি বিলিভ করি যে আমার যে আইডিয়াসগুলো আছে, যে জিনিসগুলো আমি নিয়ে চিন্তা করছি, যে জিনিসগুলো নিয়ে আমি নিজে সাফার করেছি আর সাফার করতে দেখেছি প্লেয়ারদেরকে, এই জিনিসগুলো আমি সমাধান করতে পারবো, এই একটা চিন্তা করে এখানে বোর্ডে আসার ইচ্ছা প্রকাশ করা। তামিম ভাই, এই জায়গাটায় যদি জিজ্ঞেস করি তাহলে ইটস আ ডিফারেন্ট বল গেম। আপনি মাঠে 17 বছর 18 বছর বাংলাদেশকে সার্ভিস দিয়েছেন, আমরা প্রত্যেকে আপনার সেই জায়গাটায় কৃতজ্ঞ। নাও যখন ম্যানেজারিয়াল বা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টে আপনি আসছেন, ইটস আ ডিফারেন্ট বল গেম। আমি প্রশ্নের উত্তরটা জানি, তার এই ইচ্ছা করে কোয়েশ্চেনটা আমি করছি কারণ অনেক কিছু হয়তো বা ম্যাস পিপল জানে না। আপনাকে যারা ভোট দেবেন, যে সমস্ত কাউন্সিলর আপনাকে ভোট দেবেন, গিভ মি 3 রিজনস। আপনি যদি একজন কাউন্সিলর হতেন এবং আপনার সামনে একজন তামিম ইকবাল থাকতো, আপনি কেন তামিম ইকবালকে ভোট দিতেন? আমার কাছে যেটা মনে হয়, আমার কাছে মনে হয় আমার এজ শুড বি অ্যান অ্যাডভান্টেজ ফর মি, নট অ্যাজ আ ডিসঅ্যাডভান্টেজ। সেকেন্ড, আমি রিসেন্টলি ক্রিকেট ছেড়েছি, আর মডার্ন ডে ক্রিকেটের সাথে কি দরকার না, এটা আমি মনে করি আমার বেশ ভালো মোটামুটি আইডিয়া আছে। থার্ড, আমাদের 20 বছরের যে ইকোসিস্টেমটা ক্রিকেটে তৈরি হওয়া উচিত ছিল রাইট ওয়েতে, ওটা আমার কাছে মনে হয় ওটা রাইট ওয়েতে তৈরি হয় নাই। আমি এসব ব্যাপারে খুব বেশ ভালো আইডিয়া রাখি। আমার কাছে মনে হয় যে ক্রিকেটিং সার্কেলে যারা আছেন, যে কাউন্সিলররা কিন্তু ক্রিকেটিং সার্কেলের বাইরে না কেউ, সো ওনারা এই জিনিসটা খুব ভালো করে বুঝেন যে এই ক্ষমতাটা আমার আছে, অর্গানাইজিং ক্যাপাসিটিও আমার আছে। অ্যান্ড অর্গানাইজিং ক্যাপাসিটি মানে এটা না যে আমি লাস্ট 20 বছর ধরে আমার একটা টিম চালাইতে হবে, এটা কোনো কোয়ালিফিকেশন হয় না। এখন ইফ দ্যাট ইজ দ্য কেস, দেন লাস্ট 7 বছর ধরে আমি বিপিএল টিম সিঙ্গেল হ্যান্ডেডলি চালাই, whether it is Fortune Borishal, whether when I was in Kumilla's Victorians, whether to deal with overseas cricketers, Bangladeshi cricketers, who to pick, when to pick, whom not to pick, whom to play, whom not to play, কি জায়গায় যাব কি যাব না, অল অর্গানাইজিং জিনিসটা, প্রত্যেকটা জিনিস আমি করতাম। এটা আমার কাছে মনে হয় আপনাদের কাছেও নতুন কোনো কিছু না যেটা আমি বলছি, ইউ গাইজ অল নো। সো if they are questioning my organizing capacity, they need to rethink. মাশরাফি বিন মুর্তজা একবার একটা ইন্টারভিউতেও বলেছিলেন যে ন্যাশনাল টিমে যখন তামিম ইকবাল আছেন তখন ম্যানেজারিয়াল যে পার্টগুলো আছে, কোন রেস্টুরেন্টে বাংলাদেশ টিম খেতে যাবে, ইভেন টিম বাসের যে কিছু অর্গানোগ্রামের জায়গা আছে, তামিম ইকবাল লিডারশিপের জায়গা থেকে নিয়ে সেটা সেট করতেন। এবার একটু একটা কঠিন কোয়েশ্চেন করে তামিম ভাই, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা প্রেসিডেন্ট হয়েছেন, অ্যাপার্ট ফ্রম লাস্ট 2, আমাদের জেনারেশনে আমরা যাদেরকে দেখেছি প্রত্যেকে পলিটিক্যাল পার্সনস, এটা আমরা দেখেছি। সেটা দোষের কিছু না, কারণ এই জায়গাটাও আলটিমেটলি আপনাকে একটা ডিপ্লোম্যাসি মেনটেন করার জায়গাও আছে উইথ আইসিসি, উইথ আদার ক্রিকেট বোর্ডস, এটা ওয়ান কাইন্ড অফ পলিটিক্সই করতে হয়। সেই সঙ্গে আবার ডেভেলপমেন্টও একটা বিষয়। আপনার দৃষ্টিতে একজন বোর্ড প্রেসিডেন্টের কাজটা আসলে কি, রোলটা আসলে কি, এবং হাউ ইউ উইল ব্যালেন্স বোথ অফ দেম, ডিপ্লোম্যাসি এবং ডেভেলপমেন্ট? দেখেন, আমি আমার বিষয়টা বলতে পারি। যে জিনিসটা হলো, আপনাকে এই জিনিসটা ভেরি ক্লিয়ারলি সবাইকে বুঝে যেতে হবে। আমাকে যদি আপনি প্রশ্ন করেন, ডু ইউ নো এভরিথিং, আই উইল সে নো, আই ডোন্ট নো এভরিথিং। এটা আমার পক্ষে সম্ভব না, ওয়েদার আই এম সিটিং ইন দ্য মোস্ট ইম্পর্টেন্ট চেয়ার অর ইফ আই এম সিটিং ইন দ্য মোস্ট আনইম্পর্টেন্ট চেয়ার। একটা মানুষ সব কিছু জানতে পারে না। সো একটা বোর্ড আমার হিসাবে এখন আগে কিভাবে করে চলেছে, কিভাবে রান হতো, এটা আমি আপনাকে বলতে পারবো না, উত্তর দিতে পারবো না। বাট আমি যে ক্রিকেট বোর্ডে কাজ করতে চাই, ওই ক্রিকেট বোর্ডটা এভাবে করে চলা উচিত, সে যে সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশনে বসে আছেন তার জন্য, আর বাকি যারা আছেন তাদের জন্য। ইফ মাই এক্সপার্টিজ ইজ ক্রিকেট, I should be focusing on cricket. In somebody else's expertise is finance, he should be focusing on finance. If somebody else is development. So আমি just because আমি বা অন্য যে কোনো কেউ ওই চেয়ারে বসে গেলাম, দেখে আমরা ভাবা শুরু করলাম, যেটা আমাদের ক্ষেত্রে অনেক বেশি হয়, that we start to think we know everything. এটা সম্ভব না। The moment you think you know everything, then the problem arise. Because আমি আজকে যদি
একজন কর্পোরেটের ব্যক্তিকে ফাইন্যান্স নিয়ে তাকে বলা শুরু করি এভাবে করেন এটা স্টুপিডিটি হবে। সেম ওর জন্য যদি আমাকে ক্রিকেট নিয়ে এসব কিছু বলে এটা একটা স্টুপিডিটি হবে। আপনি যখন একটা ক্রিকেট বোর্ড তৈরি করবেন, আমার কাছে সবসময় আমি এই জিনিসটা বিশ্বাস করি, আপনি 25 জন তামিম ইকবালকে নিয়ে যদি ক্রিকেট বোর্ড করেন ইট উইল বি আ ফেলিয়ার। জি, 25 জন ক্রিকেটারকে নিয়েও যদি তৈরি করেন ইট উইল বি আ ফেলিয়ার। আ ক্রিকেট বোর্ড শুড বি আ মিক্স অফ এভরিথিং। It should be a mix of cricketers, it should be a mix of professionals, it should be a mix of corporate people, so that 20-25টা যে কমিটি আছে আমাদের, ওই কমিটিতে প্রত্যেকটার জন্য আমাদের রাইট মানুষ যেরকম থাকে। দেন দিস ইজ হাউ ইউ শুড রান আ ক্রিকেট বোর্ড। লাস্টে কীভাবে করে হয়েছে না হয়েছে এটা আমার জন্য বলাটা ডিফিকাল্ট। ইফ ইট ওয়াজ ওয়ান ম্যানস শো, ইট ওয়াজ এ ডিকটেটরশিপ অর হোয়াট এভার, এটা আমার জন্য বলাটা খুব কনস্টিটিউশনে তামিম ভাই একটা কথা লেখা আছে স্পষ্টভাবে, ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হ্যাজ ইমেন্স পাওয়ার। অ্যাবসলিউটলি। আপনি কি এটা বিশ্বাস করেন? আমি এটা বিশ্বাস করি, বাট ইট ইজ অলসো ডিপেন্ডস অন ইন্ডিভিজুয়াল। উইল ইউ ইউজ দ্যাট পাওয়ার? আর ইউ গোয়িং টু ইউজ দ্যাট পাওয়ার? If you have the mentality that no, somebody knows better than me in some other sector, I don't think you need to use that power. Ekhon, what is the whole purpose of coming to the cricket board? That is also very important. আপনার যদি পারপাস থাকে যে আপনি ক্রিকেট বোর্ডে থাকতে চান ফর নাম, আপনার একটা নিজস্ব নাম হবে, আপনার নিজস্ব সোসাইটিতে একটা ইম্পর্টেন্স আপনি পাবেন, দ্যাট ইটস আ ডিফারেন্ট থিং। অ্যান্ড ফর মি, আমি যদি একজন ডিরেক্টর হিসাবেও ক্রিকেট বোর্ডে আসি, আমার জন্য ইম্পর্টেন্ট হলো বাংলাদেশ টিমকে 4 বছরে ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করানো কিন্তু আমার ইন্টেনশন না। যদি এর মধ্যে হইতে পারে আলহামদুলিল্লাহ, বাট দ্যাট ইজ নট মাই ইন্টেনশন। আমার জিনিসটা হলো যে এই আমাদের যে ফুল ফ্যাসিলিটিস আছে, যে ইকোসিস্টেমটা আমরা বলি পুরো বাংলাদেশে, যে ক্রিকেটটা কীভাবে করে অপারেট হয়, কীভাবে করে প্লেয়াররা আসতেছে, এই জায়গাটাকে স্ট্রাকচার ওয়েতে সুন্দরভাবে সেট করে দেওয়া, সো দ্যাট আগামী 10-15 বছর এই জিনিসটা ঠিক থাকে। এখন দেখবেন আপনি অনেকে কমেন্ট করবে বোর্ড ইলেকশনের আগে, বোর্ডে আসার আগে, আমি আসলে সব ঠিক করে দিব, এই করে দিব, সেই করে দিব, কিছুই তো করে না। এই যে আমি একটা কথা বললাম না যে আমি এসে এমন একটা ইকোসিস্টেম তৈরি করে দিতে চাই বা এমন একটা স্ট্রাকচার তৈরি করে দিতে চাই যেটা 10 বছর পর্যন্ত ঠিক থাকবে। এটার কথাই আমার আনসারটা আছে, যেটা হলো 10 বছর পরেও কিন্তু আপনাকে এটা আপগ্রেড করতে হবে। এটা না যে আজকে আমি একটা জিনিস করে দিয়ে গেলাম খুব ভালো সব কিছু, আর এটা নিয়ে আমরা সারা জীবন চলতে থাকবো, যেটা এখন অ্যাকচুয়ালি হচ্ছে। লাস্ট 20 বছর ধরে বাংলাদেশ ক্রিকেট টিমের কথা যদি চিন্তা করেন, আমি যদি খালি মিরপুর স্টেডিয়ামেরই কথা চিন্তা করি, কোনো কিছু আপনি নতুন দেখেছেন না? কোনো ডেভেলপমেন্ট দেখেছেন? কিছুই না। তাহলে কি আপনার এখন মানে হয়তো বা 20 বছর আগে এই ফ্যাসিলিটিস ওয়াজ ওকে এনাফ, বাট ফর মডার্ন ডে ক্রিকেট উই আর নো ওয়্যার নিয়ার। ঠিক আমরা যেরকম আমাদের পারফরমেন্স নিয়ে আমরা অনেক আলোচনা করি যে অমুক টিমের সাথে আমরা এখনও আশেপাশেও না, এক্স্যাক্টলি অমুক টিমের ফ্যাসিলিটিসের সাথেও কিন্তু আমরা আশেপাশে না। দো উই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি, উই হ্যাভ দ্য মানি, উই হ্যাভ দ্য রিসোর্স। আপনি আমাকে বলেন কোন দেশে, ওয়ার্ল্ডের কোন দেশে গভর্নমেন্ট এইভাবে করে সাপোর্ট করে একটা স্পোর্টসকে? রেয়ার। ওকে, খুবই রেয়ার। কোন দেশে আপনার কাছে 1300 কোটি টাকা ব্যাংকে পড়ে থাকে? ভেরি রেয়ার। ঠিক আছে, কোন দেশে এমন ক্রেজি ফ্যান্স আছে, এমন ইমোশনাল ক্রেজি ফ্যান্স আছে? একটাও নেই। ঠিক আছে, কোন দেশে প্রত্যেকটা বিজনেস হাউস ইফ নেসেসারি দে উইল অল কাম টুগেদার অ্যান্ড হেল্প বাংলাদেশ ক্রিকেট? কোন দেশে আছে এগুলো? কোনো কিছু নাই। ইউ হ্যাভ অল দ্য রিসোর্সেস, তারপরেও আপনারা কোনো কিছু বিল্ড করতে পারেননি। তাহলে এখানে আমি কি বলি, এজ শুড নট বি দ্য ম্যাটার, ইজ দ্য ইন্টেনশন দ্যাট ম্যাটার্স। এই জায়গাটা আপনি একটা অ্যাডভান্টেজের কথা বলছেন। আপনি যেহেতু ন্যাশনাল টিমের কথাটা বললেন মাঝখান দিয়ে, যে 4 বছরে বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে কি জিতবে না, বোর্ড প্রেসিডেন্টের কাজ সেটা না। আমার খুব ইন্টারেস্টিং একটা বিষয় লাগে, সেটা হচ্ছে যখন নাজমুল হাসান পাপন সাহেব ছিলেন, উনি প্রায় একটা কথা বলতেন যে এই ব্যাপারটা তো আমি বলে দিয়েছিলাম, এটা এই করেছিলাম, এই ধরনের কথা, সেটা নিয়ে মানুষ হাসাহাসি করতো। এখন যখন আমিনুল ইসলাম বুলবুল বলেন যে আমি তো জানি না, এটা তো ক্রিকেট অফিসের কাজ, এটাও মানুষ হাসাহাসি করে। আমার কোয়েশ্চেনের জায়গাটা হচ্ছে, হাউ মাচ অথরিটি শুড আ বোর্ড প্রেসিডেন্ট হ্যাভ টুয়ার্ডস দ্য ন্যাশনাল টিম? দেখেন, আমার কাছে যেটা মনে হয়, একটা বোর্ড প্রেসিডেন্টের কাজটা হওয়া উচিত ঠিক এতটুকুই। যদি আমি আপনাকে একটা ডিপার্টমেন্ট দিয়ে থাকি, তাহলে নিশ্চয়ই আমি কিছু চিন্তা করে আপনাকে ডিপার্টমেন্ট দিচ্ছি, একটা বিশ্বাস করে ডিপার্টমেন্ট দিচ্ছি, দেন আই শুড গিভ ইউ এনাফ টাইম টু প্রুভ দ্যাট ইউর ওয়ার্থি। আপনাকে যদি ধরেন আমি 1 মাস একটা ডিপার্টমেন্ট দিয়ে 1 মাসের মধ্যে রেজাল্ট নিয়ে আপনাকে যদি কোয়েশ্চেন করি, দ্যাট ইজ নট ডান। আপনাকে 6 মাস 1 বছর দিব। আপনি এই
ডিপার্টমেন্টটাকে রান করার ক্যাপাবিলিটি রাখেন কি রাখেন না 1 বছরের মধ্যে আপনি নিজেও বুঝবেন, আপনার রেজাল্টও আমিও বুঝতে পারবো। আর যদি আপনি এটা ক্যাপেবল দেন গুড এনাফ, আপনি যদি এটা ক্যাপেবল না হয় দেন উই হ্যাভ টু টক। আই থিঙ্ক দিস শুড বি দ্য রেসপন্সিবিলিটি অফ দ্য প্রেসিডেন্ট। দেন প্রেসিডেন্টের মধ্যে যেরকম অনেক কমিটি থাকে, এখন এমন একজন আমাদের প্রেসিডেন্ট আসলো, তার একটা জায়গায় খুব বড় এক্সপার্টিজ আছে, সে একটা ডিপার্টমেন্ট তার কাছেও আমার কাছে মনে রাখা উচিত যেটাতে তার একটা এক্সপার্টিজ আছে, যেটাতে সে সবচেয়ে বেশি কাজে আসতে পারে, ঠিক সব বাকি ডিরেক্টরদের মতো। সে ওই জিনিসটা নিয়ে তার ফোকাস করা উচিত। অবভিয়াসলি ইউ লুক আফটার এভরিথিং, এটা হলো এক পার্ট। দ্য সেকেন্ড পার্ট যেটা হলো ইজ দ্য রিলেশন দ্যাট ইউ বিল্ড উইথ আদার ক্রিকেট বোর্ডস, উইথ আদার ক্রিকেট বোর্ডস অ্যাজ আ প্রেসিডেন্ট। দ্যাট আপনি যখন একটা মিটিংয়ে যাবেন, আপনাকে বাকি যে 10 জন ক্রিকেট বোর্ডের লোকজন বসে থাকবে, ওরা যেরকম আপনাকে সম্মানভাবে দেখুক, আমাদের প্রেসিডেন্ট ওই ধরনের একজন হওয়া উচিত। আমি যখন আমাদের প্রেসিডেন্ট যখন কথা বলবেন, তখন ওই 10 জন যেরকম শুনুক। আপনিও জানেন, আমিও জানি, এরকম অনেক কেস আছে যে ধরেন 10 জনের মধ্যে নন ইম্পর্টেন্ট একজন কথা বললে আমরা শুনি না, আমরা অন্যদিকে তাকায় থাকি। বাট উই নিড টু চেঞ্জ দ্যাট থিং। আমাদের ইম্প্যাক্টটা ওই জায়গায় আসা উচিত। সো যখন আমি একটা জিনিস চাবো, বা আমাদের মতো যেই প্রেসিডেন্ট হবেন, এটা তার আমরা কেউ বলতে পারি না, আমাদের প্রেসিডেন্ট যেই হবে, উনি যখন একটা কথা বলবে তখন ওই কথার একটা ভ্যালিউ থাকুক। এখন আপনি ওই রিলেশনশিপ আপনার বিল্ড করতে হবে। ইউ নিড টু অলসো বিল্ড যে অন্য দেশে কি করতেছে, কোন ফর্মুলাটা কাজে দিচ্ছে, ওয়াই দে আর সো সাকসেসফুল, কীভাবে ইয়ার্স অ্যান্ড ইয়ার্স ওরা একটার পর একটা ভালো ক্রিকেটার প্রডিউস করে যাচ্ছে। একটা প্রেসিডেন্টের দায়িত্বের মধ্যে এটাও হওয়া উচিত যে এইগুলা ফাইন্ড আউট করে এগুলো ইমপ্লিমেন্ট করা। সো আপনি জাস্ট আপনার মাথায় বুদ্ধি আসলো, আপনি করে দিলেন, গুড, আপনি ওটাও করা উচিত। বাট আপনার যারা সাকসেসফুলি মডেলটা চালাচ্ছে ওয়ার্ল্ড ক্রিকেটে, ওদের থেকে জেনে, যে বুঝে, শিখে এখানে এসে ইমপ্লিমেন্ট করেন, যদি ওটা কাজে লেগে যায়। সো আমার কাছে মনে হয় একটা প্রেসিডেন্টের এই রোলগুলো ইজ মাচ মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান থিঙ্কিং হু ইজ গোয়িং টু প্লে ইন দ্য 11 অ্যান্ড হু ইজ ইন দ্য 15। আমি একটা কমার্শিয়াল কোশ্চেন করি, একটা ভাইরাল কোশ্চেন করি, হয়তো এটা একটা ভাইরাল টপিক হবে। সেটা হচ্ছে যে ইফ ইউ বিকাম দ্য প্রেসিডেন্ট, আমি ধরে নিচ্ছি আপনি যদি প্রেসিডেন্ট হন, আপনি একটু আগে যেটা বললেন যে প্রেসিডেন্টেরও তার এক্সপার্টিজ অনুযায়ী কিছু ডিপার্টমেন্ট অথবা কোনো একটা লোন ডিপার্টমেন্ট তার কাছে রাখা উচিত। সো তামিম ইকবাল যদি প্রেসিডেন্ট হয়, ক্রিকেট অপস ডিপার্টমেন্টটা কি তামিম ইকবাল নিজের কাছে রাখতে চাইবেন? আমি ক্রিকেট অপসটা শিওর না, বাট আমার সবচেয়ে বড় স্বপ্ন হলো ক্রিকেট এক্সেলেন্স সেন্টার করা। আমি এই জিনিসটা আমার কাছে রাখতে চাবো। আমার ক্রিকেট এটা গ্রাউন্ডসের মধ্যে পড়তে পারে, ফ্যাসিলিটিসের মধ্যে পড়তে পারে। সো এই জিনিসটা আমি আমার কাছে রাখতে চাবো, বিকজ আমি জানি এটার ইম্পর্টেন্সটা কতটুক। সেন্টার অফ এক্সেলেন্স, হ্যাঁ, সেন্টার অফ এক্সেলেন্সের ইম্পর্টেন্টটা কতটুক, এই জিনিসটার ইম্পর্টেন্সটা আমি জানি। আমি এই জিনিসটা এত ডিটেল স্টাডি করেছি যে আমি প্রত্যেকটা ইঞ্চ বাই ইঞ্চ আপনাকে বলে দিতে পারবো যে এই এক্সেলেন্স সেন্টারে বা কি কি জিনিস থাকবে, কোন কোন কোম্পানির জিনিস থাকবে, আমি আপনাকে ডিটেলস সব বলে দিতে পারবো যে আমি এরকম এটা স্টাডি করেছি। বিকজ আমি নিজে যখন খেলছিলাম তখন আমি AIS-এ গেছিলাম, যেটা ব্রিসবেন আছে, অস্ট্রেলিয়ার যেটা এক্সেলেন্স সেন্টার। তারপর আমার ইন্ডিয়াতে যাওয়ার সৌভাগ্য হয় নাই, রিসেন্টলি ওরা যেটা করেছে ক্রিকেট এক্সেলেন্স সেন্টার, বাট ওটার প্রত্যেকটা ডিটেল কপি আমার কাছে আছে। ওদের বাজেট কি এটাও আমি জানি, ভিতরে কি আছে না আছে, ওদের প্রত্যেকটা প্লেয়ারের সাথে আমার এটা নিয়ে আলোচনা হয়েছে। সো এই একটা জিনিস আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট যে আমাদের প্লেয়ার্স এই মুহূর্তে আছে, ঠিক আছে, দিস ইজ ওয়ান সেক্টর, দ্যার ইজ আদার 2 সেক্টরস দ্যাট আই রিয়েলি ওয়ান্ট টু ওয়ার্ক। আমাদের প্লেয়ার এখন আছে, সবই ঠিক আছে, বাট আমরা ওই প্লেয়ারদের থেকে ডিমান্ড করছি যে আমরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই, বা সেমিফাইনাল খেলতে চাই, বা আমরা চাই ইন্ডিয়াকে বিট করতে, পাকিস্তানকে বিট করতে। আমরা সব ডিমান্ড করছি, বাট ওদের যে জিনিসটা দরকার ওই লেভেলে পৌঁছানোর জন্য, ওই জিনিসটা কি আমরা দিতে পারছি? আমরা দিতে পারছি না। গেল বাকি যে অন্য প্লেয়ারগুলো আছে যারা 20 year old, 15, 17, 18 year old, ওদেরকে যে এই যে এখন আমাদেরকে পাওয়ার হিটিং কোচ আনা হচ্ছে, ন্যাশনাল টিমে এনে এই জিনিসটা শেখানো হচ্ছে, এই জিনিসটা তো ভাই 16, 17, 18 বছরে শিখে যাওয়ার কথা। ওই টেকনিকটা তো 16, 18 বছরে শিখে যাওয়ার কথা। এইসব জিনিসগুলো কই হবে? ওই এক্সেলেন্স সেন্টার আপনার জন্য এই কারণে লাগবে। একটা জিনিস মনে রাখেন, আজকে যদি আপনি আমাকে শোতে বসায় এসিটিসি অফ করে দিয়ে একটা গরমে বসায় দেখতেন, আমি খুব আনকমফোর্টেবল থাকতাম, আপনিও খুব আনকমফোর্টেবল, স্যুট পরে বসে থাকতে পারতেন না, ঠিক আছে? একটা এনভায়রনমেন্টও ক্রিয়েট করতে হয় টু গেট দ্য বেস্ট আউট অফ এভরিথিং।
আপনার এই শো যদি সাকসেসফুল হয় বিকজ দ্য এনভায়রনমেন্ট দ্যাট হ্যাজ ক্রিয়েটেড ইন দিস অফিস কোলাবোরেটিভ এক্স্যাক্টলি, কিন্তু আপনি এমন একটা এনভায়রনমেন্টে আমাদের ছেলেগুলোকে প্র্যাকটিস করাচ্ছেন বা আমি নিজেও করেছি, যেটাতে আসলে এটা এনজয় করার কোনো কিছু না। মানুষের একটা খুব ভালো ভুল ধারণা আছে যে আমি যদি 5 স্টার ফ্যাসিলিটিস দিই আর বেস্ট অফ দ্য বেস্ট স্টেট অফ দি আর্ট ফ্যাসিলিটিস করে দিই, এটা লাক্সারি না ভাই। দিস ইজ টু ব্রিং দ্য বেস্ট আউট অফ দ্য প্লেয়ার্স ইন আ কমফোর্টেবল পজিশন। ওই এসি রুমেও বসে কিন্তু সে ঘামি জড়াবে, সে কষ্টই করবে, সে 100টা পুশ আপ দিবে বা 200টা সিট আপ দিবে, বাট একটা এনভায়রনমেন্ট তো ক্রিয়েট করে দিতে হবে যখন ওই জায়গায় সে যাবে হি শুড বি হ্যাপি। রাদার দেন যখন আমাদের এই মিরপুরে যায় একটা মাঠে 7টা টিমকে দেখে যে বুঝে না যে বল কোন জায়গার থেকে এসে মাথায় লাগবে, এই অ্যাটমসফিয়ারে আপনি খুব বড় কিছু অনেক কিছু অ্যাচিভ করতে পারবেন না কোনো সময়। তাহলে কখনো কি এরকম কোনো এক্সপিরিয়েন্স হয়েছে? কারণ বিপিএল এর সময় তো যখন প্র্যাকটিস হয় একাডেমি মাঠে, আই ওয়াজ অলসো বিং আ পার্ট অফ বিপিএল, লাস্ট বিপিএল এর কথা যদি বলি, ইটস এ মেস, রিয়েলি ইটস এ মেস। মানে কোন দিক থেকে কার বল কোন মাথায় এসে লাগে। কখনো কোনো বিদেশি প্লেয়ারের সাথে এরকম কোনো ইনসিডেন্ট কি আছে যেটা আপনি শেয়ার করতে চান, যে আসলে অ্যাজ আ বাংলাদেশে আপনাকেও খুব অপমানিত বোধ করতে হয়েছে? কারণ এটা খুব মানে অবভিয়াস একটা ব্যাপার, একটা পার্টিকুলার জায়গাতে সব টিম প্র্যাকটিস করে। রিসেন্টলি এর কথা না বলি, আমি দুবাইতে ছিলাম বেশ কিছুদিন আগে। তো একজন ইন্টারন্যাশনাল ক্রিকেটারের সাথে আর আমার একটা ফ্রেন্ডের সাথে বসে আমরা কফি খাচ্ছিলাম। তো তখন ও বললো যে তোমাদের এত কিছু আছে, তোমরা এই ফ্যাসিলিটিসে কেমনে প্র্যাকটিস করো, এটাতে কেমনে কি করো? এটা কিন্তু আমার জন্য লজ্জার বিষয়। আপনিও বিপিএলে আমার মনে হয় কোনো একটা টিমের সাথে জড়িত ছিলেন, যখন এই বিদেশি ক্রিকেটাররা এই ফ্যাসিলিটিসে ঢুকতো একটা মুচকি হাসি দিত না ভাই? ওটা লজ্জা লাগতো না দেখে? আমারও লজ্জা লাগতো, আমারও লজ্জা লাগে। আমাদের কাছে যদি 50 কোটি টাকা থাকতো যেটা দিয়ে আমাদের বেতন দিতে হবে, অফিস চালাইতে হবে 200 জনের, আমি এটা মেনে নিতাম। যখন আমাদের কাছে সব ধরনের রিসোর্স আছে তখন আমরা কেন করতে পারছি না? কি কারণে করতে পারছি না? ওই আগের কথায় ফেরত গেলাম, ইন্টেনশন। আমরা ছোট্ট একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে সেই ইন্টেনশন নিয়ে কথা বলতে চাই, ইলেকশন নিয়ে কথা বলতে চাই, ডিসেন্ট্রালাইজেশন নিয়ে অনেক কথা হচ্ছে, সেগুলো নিয়েও কথা বলতে চাই। অনেকগুলো প্রসঙ্গ আছে। দর্শক, তামিম ইকবাল আমাদের সঙ্গে আছেন স্যাটারডে নাইট স্পোর্টসে। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আশা করছি আপনাদেরকে। তামিম ইকবাল খান আমাদের সঙ্গে আছেন। তামিম ভাই, আপনি ক্রিকেটিং ফ্যাটার্নিটির মানুষ, আপনি বাংলাদেশের এক্স ক্যাপ্টেন। আমি যদি একদম স্ট্রেট অ্যাওয়ে আপনাকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, সেটা হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল বর্তমানে বিসিবি প্রেসিডেন্ট, কেমন কাজ করছেন? আপনার অবজারভেশনটা জানতে চাই। এটা আসলে উনি যে 3 মাস কাজ করেছেন, এটা ফার্স্ট অফ অল খুবই কম সময়। আর 3 মাসের সত্যি কথা ওরকম দেখার মতো আমি কোনো কিছু দেখিনি। আমি শুনছি উনি অনেক কাজ করছেন, বাট আমি এখন পর্যন্ত এরকম কোনো কাজ দেখি নাই যেটা নিয়ে আমি আপনাকে বলতে পারবো। দো অ্যাগেন আমার কাছে মনে হয়, টু বি ফেয়ার অন বুলবুল ভাই, 3 মান্থস ইজ আ ভেরি ভেরি শর্ট টাইম। সো এটা আমার কাছে মনে হয় যে তার বিষয়ে আমি যদি একটা ভালো বা একটা নেগেটিভ উত্তর দিই, যাই উত্তর দিই, হি ডাজন্ট ডিজার্ভ দিস। আই থিঙ্ক 3 মান্থস ইজ ওয়ে টু মানে ছোট। আপনারা দুজনেই বাংলাদেশ টিমের এক্স ক্যাপ্টেন, দুজনের এই মিউচুয়াল রেসপেক্টটা সেটা অবশ্যই প্রশংসা করার মতো। আপনারা দুজন একসঙ্গে হেঁটে যাচ্ছিলেন, এরকম একটা ফ্রেমও খুব সোশ্যাল মিডিয়াতে চলেছে। কিন্তু তামিম ভাই, এর মাঝেও সোশ্যাল মিডিয়াতে তো অনেক ধরনের স্পেকুলেশন কাজ করে। সম্মানিত বোর্ড প্রেসিডেন্ট তিনি একটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে একটা চিঠি পাঠিয়েছেন, এরকমও কথা শোনা যাচ্ছিল যে তাকে কেউ হুমকি দিয়েছেন কিনা, এরকম ট্যাগলাইন আমরা দেখতে পেয়েছি সংবাদ মাধ্যমে। উনি আবার বলেছেন না, হুমকি দেন নাই, বাট তিনি নিরাপত্তা শঙ্কা করছেন, সে কথাও তিনি বলেছেন। সোশ্যাল মিডিয়াতে আপনি যদি কখনো কমেন্ট দেখেন, তাহলে সেই জায়গাটায় একটা পক্ষ কিন্তু অলরেডি বলছে তামিম ইকবালের দোষ, এটা তামিম ইকবালই হুমকিটা দিছে। তাইলে আমার কোয়েশ্চেনের জায়গা হচ্ছে যে এটা কতটুকু বিব্রতকর আসলে তামিম ভাই আপনার জন্য? না, এটা আসলে আমি অবশ্যই এটা খুব বেশি ফলো করি নাই, বাট যদি আসলে এটা হয়ে থাকে, এটা আসলে খুবই দুঃখজনক যদি এরকম কেউ মনে করে থাকে। আমি ক্রিকেটার ভাই, আমি সন্ত্রাসী কেউ না। হ্যাঁ, আমি সন্ত্রাসী না এটা। আর আমি সাথে এটাও বলবো, বুলবুল ভাইয়ের আমার কাছে একটা জিনিস মনে হয় যে ওনার যখনই কোনো কমেন্ট করেন ওনার ক্লিয়ারলি বলা উচিত সব কিছু। আমার কাছে মনে হয় ওনার কমেন্টও মাঝে মাঝে একটু কোয়েশ্চেন মার্ক রেখে দেন। ইট ইজ ভেরি সিম্পল, যদি এরকম কোনো ওনার কাছে কল এসে থাকে তাহলে নিশ্চয়ই নাম্বারটাও আছে। ডেফিনেটলি নাম্বারটা আমার কাছে মনে হয় আমাদের দেশের এখন ইন্টেলিজেন্স ইজ স্ট্রং এনাফ টু ফাইন্ড ইট, যে কে কলটা করেছে। তো লুকাচুরি না করে আমার কাছে মনে হয় যদি এরকম কল বা উনি ওনার সেফটির কথা যদি চিন্তা করেন, তাহলে আমার কাছে মনে হয় যে চিঠিটা দিয়েছেন ওটাতে নাম্বার সহ উল্লেখ করে দিয়ে দেওয়া উচিত যে এই কথাটা বলেছেন।
আর যদি এরকম কিছু না হয়ে থাকে এটাও ক্লিয়ার করে দেওয়া উচিত যে এরকম কোনো কিছু হয়নি। সো ওই মাঝামাঝি জিনিসটাই রেখে তাহলে হয় কি একটা কনফিউশন তৈরি হয়ে যায়। আর যদি এরকম যদি আসলে কোনো ঘটনা ঘটে আসে কিনা আমি তো আর এটা বলতে পারবো না, আমি এটা আপনাদের মতোই আমিও দেখেছি, বাট আমার কাছে মনে হয় একটা ক্লিয়ার স্টান্সটা খুব ইম্পর্টেন্ট। যদি আসলেই হয়ে থাকে তো আপনার জিডি করার অপশন আছে, আপনার নাম্বারগুলো ট্রেস করার অপশন আছে, এগুলো করা উচিত। আর যদি এটা না হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় স্টান্স থেকে ফেরত এসে যাওয়া উচিত ওনার তাড়াতাড়ি। আরেকটা বিষয়, আজকে একটা সংবাদ মাধ্যমে দেখলাম আপনি একটা সাক্ষাৎকার দিয়েছেন, আপনি বলেছেন যে ওনার একটা দৃষ্টান্ত স্থাপন করা উচিত ইলেকশনের আগে এই জায়গা থেকে পদত্যাগ করে দেন একটা ফেয়ার ইলেকশনের জন্য। আপনি কি কোনোভাবে এই আশঙ্কাটা করছেন যে ইলেকশনে এই জায়গায় কোনোভাবে ইঞ্জিনিয়ারিং হতে পারে বা এরকম কিছু? আমার কাছে মনে হয় ওটা হতে পারে। Why? আমার কাছে মনে হয় কারণ আমি যা শুনছি স্পেশালি জেলা বিভাগে যেভাবে করে অপারেট হচ্ছে এটা হওয়ার একটা সম্ভাবনা আছে। আমার কাছে মনে হয় আমি যেসব নিউজ আমি নিজেই পাচ্ছি, আমার কাছে মনে হয় যে এটাই আমার জন্য একটু কষ্টকর আর দুঃখজনক যে আমি ওই ইন্টারভিউতে একটা জিনিস বলেছি যে ক্রিকেট আসলে সবার, ক্রিকেট কোনো দলের না, ক্রিকেট কারো না, ক্রিকেট বাংলাদেশের। তো এখানে যারাই ইলেকশন করবেন ওই প্রত্যেকটা মানুষকে আমাদের সবাইকে ওন করতে হবে। সবাই যদি ওনারা ভোট নিয়ে এসে জিতে আসেন, ওনাকে আপনাকে ওপেন আর্মে ওয়েলকাম করতে হবে। এখানে কোনো পক্ষপাতী থাকতে পারবে না, কারণ পক্ষপাতী নিয়ে যদি আপনারা এতদিন কমপ্লেন করেছেন আর একই জিনিস যদি এখনও হয় তখন এটা খুব কষ্টকর হবে। আমার কাছে মনে হয় এটা একদম ফেয়ার ইলেকশন হওয়া উচিত, ওয়েদার ইট ইজ ক্লাব ক্যাটাগরি বা জেলা বিভাগ বা ক্যাটাগরি সি, ফেয়ার ক্লিয়ার ইলেকশন হওয়া উচিত। অ্যান্ড যদি এটা হয় তাহলে খুবই ভালো। আমার কাছে হুয়েভার উইন্স, আমার কাছে মনে এটা সবাই অ্যাকসেপ্ট করে নেবে, আর যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো হবে তারা এটা করবে আশা করি। ডাইভিং ইনটু ডিপ, আমি এই জায়গাটা জেলা বিভাগ নিয়ে কথা হচ্ছিল, এই জায়গায় দুইটা স্টেক হোল্ডার খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ক্লাব ক্যাটাগরি, একটা হচ্ছে জেলা বিভাগ ক্যাটাগরি। আপনি একটা ইন্টারভিউতে একবার বলেছিলেন যে জেলা বিভাগ ক্যাটাগরি থেকে যারা আসবেন দে মাস্ট বি অ্যাকাউন্টেবল টু দেয়ার ডিভিশনস, দে মাস্ট বি অ্যাকাউন্টেবল টু দেয়ার ডিস্ট্রিক্টস। এই জায়গাটা আপনার ডিস্ট্রিবিউশনটা আসলে কেমন হবে ইফ ইউ বিকাম দ্য প্রেসিডেন্ট? একটা ইগো ইস্যু কিন্তু তামিম ভাই আছে ডেফিনেটলি। ক্লাব ক্যাটাগরি থেকে যারা কাজ করেন, জেলা বিভাগে যারা কাজ করেন, ইট হ্যাজ অলওয়েজ বিন দেয়ার এবং সেটা থাকবেও, এটা আমি ধরে নিতে পারি। এই ডিস্ট্রিবিউশনটা, আপনার ওয়ার্ক ডিস্ট্রিবিউশনটা, আপনার ফিলোসফি কি? আমার কাছে মনে হয় যারা জেলা বিভাগ থেকে আসবেন তাদের প্রায়োরিটি তাদের জেলার বিভাগ হওয়া উচিত। জি, তারা ক্রিকেট বোর্ডের ডিরেক্টর না হয়ে যাক, অবশ্যই এটার সাথে ডিরেক্টর হচ্ছেন, আপনার একটা সম্মান আছে, সব ঠিক আছে, বাট দেয়ার প্রায়োরিটি শুড বি ডিস্ট্রিক্ট অ্যান্ড ডিভিশন। বিকজ ওনারা যখন এই প্রায়োরিটিটা দেওয়া শুরু করবেন, বোর্ডের কাছে ডিমান্ড করবেন যেটা আমার এটা দরকার না, এই ফ্যাসিলিটিস আমার দরকার, এই টুর্নামেন্ট করা আমার দরকার, এটা ওনাদের ডিমান্ড করা উচিত প্রত্যেকটা ডিরেক্টরের। আর এই ডিমান্ডটাকে অ্যাপ্রুভ করায় নিয়ে ওই জায়গায় আপনাকে ইমপ্রুভমেন্ট করতে হবে। বিকজ এন্ড অফ দ্য ডে যখনই জেলা বিভাগ থেকে কেউ বিসিবিতে ডিরেক্টর হচ্ছেন বা আরও বড় লেভেলের কোনো পজিশন পাচ্ছেন, ওই জেলা বিভাগের প্রত্যেকটা মানুষ কিন্তু একটা আশা দেখে একেবারেই, যে এই ভাইটা এখন গেছে তাহলে নিশ্চয়ই এখন ক্রিকেটের কোনো একটা উন্নতি হবে। আনফর্চুনেটলি ইন ভেরি 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 রেয়ার কেসেসে আমরা এই জিনিসটা দেখতে পারি। সো এই জিনিসটা আমার কাছে মনে হয় যে যারাই আসবেন তাদের এই জিনিসটা মেনে নিয়ে আসতে হবে যে আমি এই জায়গায় যাচ্ছি অনলি বিকজ অফ মাই ডিভিশন অ্যান্ড মাই ডিস্ট্রিক্ট। আমি এই জায়গায় যাই, আমি এই চেঞ্জেসটা আনতে চাই। আর এটার জন্য আপনার বোর্ডের ফাইট করা লাগলে ফাইট করবেন, ডিমান্ড করা লাগলে ডিমান্ড করবেন, অ্যাপ্রুভ করাবেন যেভাবে সম্ভব। আপনি যখন ভোট কালেক্ট করতেছেন তখন তো আপনি যা ইচ্ছা তা করতেছেন, অমুকরে ফোন দিচ্ছেন, অমুক ভাইয়ের আশীর্বাদ নিচ্ছেন, তারপরে কিন্তু আপনি ভোট কালেক্ট করে ডিরেক্টর তো হয়ে যাচ্ছেন। তো একই কাজটা করেন না বোর্ডে, অমুকরে ফোন করেন, অমুক ভাইয়ের আশীর্বাদ নেন, ডিমান্ড করেন, ঝগড়া করেন, অ্যাপ্রুভ করায় নিয়ে যায় টুর্নামেন্ট করান না, একটা অ্যাপ্রুভ করে নিয়ে যায় সুন্দর একাডেমি করেন না। আমি তো আই ওয়ান্ট টু সি আ ক্রিকেট বোর্ড লাইক দ্যাট, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ডিভিশনের লোকজন এসে তার ওই ডিমান্ডটা করে তাদের ডিস্ট্রিক্ট ডিভিশনটাকে ক্রিকেটের ফ্যাসিলিটিসটা বেটার করবেন। আমি যদি ঢাকা লিগ প্রসঙ্গে আসি, আপনি যেটা বলছিলেন যে বিভাগীয় পর্যায় থেকে যারা আসবেন দে মাস্ট বি অ্যাকাউন্টেবল টু দ্য ডিভিশনস। ঢাকা লিগ ক্যাটাগরি থেকে যারা আসেন তামিম ভাই, আপনার কাছে কি মনে হয় যে আর দে অ্যাকাউন্টেবল টু দ্য ঢাকা লিগ ক্রিকেটার্স? আমি কোয়েশ্চেনটা আপনাকে করলাম, আমি কয়েকটা এক্সাম্পল যদি দিই। এই বছর ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট লিগে 903 রান করেছে একটা ছেলে যার নাম হচ্ছে রাফসান,
70-এর ওপর তার গড়। রুবেল নামে একটা ছেলে চট্টগ্রামের যে 42টা উইকেট নিয়েছে, দে ডোন্ট নো হোয়াটস নেক্সট, হোয়াটস দ্য নেক্সট স্টেপ, তারা এটা জানে না। এখন এই যে বিভাগ থেকে যারা আসছে তাদেরকে আমরা এক সাইডে রাখি, আমরা ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে সবসময় কথা বলি, দে আর দ্য নিউক্লিয়াস অফ বাংলাদেশ ক্রিকেট, বাট ঢাকা লিগ মানে তো শুধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ না, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, ওদের বাপ মাকে। অ্যাবসলিউটলি। এখন আমি এখন আপনার জিনিসটা বলি, আমার কাছে যখন মনে হয় বাংলাদেশ ক্রিকেটে, আমি যখন বারে বারে একই কথাই বলছি যে ইকোসিস্টেম শুরু করতে হবে। লেটস সে আমাদের সিলেক্টরস কয়জন, 3জন ন্যাশনাল টিমের আছে, 3জন মহিলা টিমের আছে, আর এজ লেভেলের কিছু আছে, সব কিছু মিলে হাতে 10জন, ঠিক আছে? 10টা মানুষের পক্ষে এটা সম্ভবই না পুরো বাংলাদেশের ক্রিকেটে কি হচ্ছে এটা দেখা। আমার কাছে মনে হয় যে আমাদের স্কাউটিং সিস্টেমটা ইন্ট্রোডিউস করতে হবে বাংলাদেশ ক্রিকেটে। স্কাউটিং সিস্টেমটা ইন্ট্রোডিউস করলে যখন আপনি পিক করবেন, লেটস সে ফার্স্ট ডিভিশনের স্কাউটিং টিম এটা, সেকেন্ড ডিভিশনের এটা, থার্ড ডিভিশনের এটা, এরা এখান থেকে প্লেয়াররা দেখবে যারা ভালো খেলছে না। 900টা রান করা ইজ নট ইম্পর্টেন্ট। অনেক প্লেয়ার আছে যে 250 রান করছে, বাট মেবি হি হ্যাড আ ব্যাড সিজন, বাট হিজ ক্যাপাবিলিটি ইজ মোর দেন হু হ্যাজ স্কোর 900 রানস। এই চোখটা তাদের থাকতে হবে। এই চোখটা যাদের ক্যাপাবিলিটিটা আছে তাদেরকে এভাবে এই জায়গায় অ্যাপয়েন্ট করতে হবে, করে এরা যায় রিপোর্টটা দিবে হলো সিলেক্টরসদেরকে রিপোর্ট দিয়ে যে আমরা এইচপি, টাইগার, এইসব নিয়ে যে কথাটা বলি, এটা ইট শুড নট বি লিমিটেড টু ইয়োর মাইন্ডসেট যে এই 30টা প্লেয়ারই খালি এই জায়গায় থাকতে পারবে। এখানে যারা ওয়েদার ইট ইজ থার্ড ডিভিশন হোক বা সেকেন্ড ডিভিশন হোক, তার মধ্যে যদি পোটেনশিয়াল থাকে তাহলে তাকে কেন আমরা ফাস্ট ট্র্যাক করি না? আমি নিজেও আন্ডার 15 থেকে আন্ডার 19-এ চলে গেছি না। আমি যদি যেতে পারি তা আমার মতো আরও অনেকেই যেতে পারে। সো এই স্কাউটিং সিস্টেমটা আমার মনে হয় তৈরি করা উচিত। আপনি নিজেও জানেন আইপিএলে এই স্কাউটিং সিস্টেমটা কতটা ইম্পর্টেন্ট অ্যান্ড কতটা স্ট্রং। আমরা অনেক বড় বড় নাম করা ক্রিকেটার যাদেরকে এখন আমরা বলি ওয়ার্ল্ডের বেস্ট বোলার, দে অল আর প্রোডাক্ট অফ দিস স্কাউটিং সিস্টেম। এই জিনিসগুলো আপনার ইন্ট্রোডিউস করতে হবে। এই জিনিসগুলো যখন আপনি পিক করে এদেরকে নিয়ে আসবেন, এদেরকে ট্রেন করাবেন কই? ওই একটা মাঠে যেখানে 9টা টিম প্র্যাকটিস করে। এটার জন্য আপনি কি দরকার হবে ভাই? এক্সেলেন্স সেন্টার, যেখানে আপনি নিয়ে যায় ওদের জিম থেকে নিয়ে, ওদের রিহ্যাব থেকে নিয়ে, ওদের ইনজুরিজ যদি আসে ওটার থেকে নিয়ে প্রত্যেকটা জিনিস একটা ইন্টারন্যাশনাল ক্রিকেটারের যেটা হওয়া উচিত, প্রত্যেকটা জিনিস ওরা ওখান থেকে ট্রেন করবে। খুব দুঃখ লাগে একটা জিনিস আমার বলতে এখনও, যে দেখবেন যে কিছু প্লেয়ার যখন ফাস্ট ট্র্যাকড হয়ে ন্যাশনাল টিমে এসে যায় বা ইয়াং এজে ন্যাশনাল টিমে এসে যায়, ন্যাশনাল টিমে এসেও যখন নতুন নতুন ফিল্ডিং কোচ আসে না, বলটাকে কিভাবে ধরতে হয় এটা ন্যাশনাল টিমে শেখায়। একটা ক্যাচ কোন টেকনিকে ধরবে এটাও ন্যাশনাল টিমে শেখায়। একটা বলকে কিভাবে করে মারবে এটাও ন্যাশনাল টিমে শেখায়। ন্যাশনাল টিম ইজ আ জায়গা যেখানে ইউ অনলি কনসেন্ট্রেট অন ইউর পারফরমেন্স। আপনি কিভাবে করে ভালো পারফরমেন্স করতে পারেন, এই বল ধরা এগুলা আগে হয়ে যাওয়া উচিত। আমিও শিখছি, আমি যখন ন্যাশনাল টিমে ফার্স্ট ঢুকছি, যখন জেমি সিরিন্সের মতো কোচ আসছে, একটা বলকে পিক কেমনে করতে হয় এটা আমিও শিখছি, মুশফিকও শিখছে, সাকিবও শিখছে, মাহমুদুল্লাহও শিখছে। ন্যাশনাল টিম তো এসে এটা জায়গা না, আর আপনি জানেন এটা এখনও চলছে। সো এইগুলোর জন্য আপনাকে ওই একই এনভায়রনমেন্ট তৈরি করে দিতে হবে, সো দ্যাট ওয়েন দে কাম ফর দ্য ন্যাশনাল টিম দে অনলি থিঙ্ক অ্যাবাউট পারফরমেন্স, হাউ ডু আই গেট বেটার, নাথিং এলস। আমি আরেকটা প্রশ্ন আমি যদি করি, একটু স্পর্শকাতর কোয়েশ্চেন, সেই জায়গাটায় ক্রিকেটারদের স্বার্থের কোয়েশ্চেনের জায়গাটাতে বলি, সেটা হচ্ছে প্রথমত আপনি কি বিলিভ করেন কিনা ক্রিকেট বোর্ড শুড বি ক্রিকেটার্স বোর্ড? এটাকে আপনি বিলিভ করেন? আমি এই কথাটা শুনেছি একজনের মুখে। আমার কাছে মনে হয় ক্রিকেট বোর্ডই থাকা উচিত, ক্রিকেটার্স বোর্ড থাকা উচিত। ওকে, আমি ক্রিকেটারদের প্রসঙ্গটা কেন বলছি আমি একটা এক্সাম্পল আপনাকে দিই। এই বছরটা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে কোনো একজন ক্রিকেটার তিনি তার প্রিভিয়াস ক্লাবের কাছ থেকে এনওসি পাচ্ছেন না, কারণ কোনো একজন ক্লাব কর্মকর্তা তাকে এরকম একটা থ্রেট দিয়েছেন, খেললে আমার টিমে খেলবা, নাইলে অন্য টিমে খেলতে দিব না, এবং ওই প্রিভিয়াস ক্লাবের কর্মকর্তাকে এনওসি দিতে মানা করে দিয়েছেন। সো কিছু কিছু সময় প্লেয়াররা অসহায়ত্ব ফিল করে, আমি নিজেও হয়েছে আমার সাথে, অসহায়ত্ব ফিল করে। এখন ইফ তামিম ইকবাল বিকামস দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এই অসহায়ত্ব কি প্লেয়াররা ফিল করবে? এটা যদি হয় তাহলে এটা আমার জন্য লজ্জার বিষয় হবে। আমি যদি ক্রিকেট বোর্ডে আসি আর ক্রিকেটারদের যদি এরকম কমপ্লেন থাকে, সেটা আমার জন্য লজ্জার বিষয় হবে। তাহলে আমার যা চেষ্টা, যে রিজনে আমি আসতেছি, তাহলে এগুলো পুরোটা ফেলিয়ার।
ওকে, আমরা এই পয়েন্টটা থেকেই ফিরবো। আরও একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। তামিম ইকবাল খান আমাদের সঙ্গে আছেন। আরও বেশ কিছু কোয়েশ্চেন তামিম ইকবাল ভাইকে আমরা করতে চাই। দর্শক, ঠিক এই পর্যায়ে আমাদের স্যাটারডে নাইট স্পোর্টস, এটার আজকে ট্যাগলাইন বিসিবির ক্যাপ্টেন হবেন কি তামিম। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি। তামিম ভাই, বিরতির আগে আমরা কথা বলছিলাম যে বিষয়টা নিয়ে, যে কোনো একজন প্লেয়ারের উপর প্রেশারাইজড করা, ঢাকা লিগে এই ধরনের ঘটনা ঘটে। যারা সাংবাদিকতা করেন, আমাদের যারা সিনিয়র আছেন, তাদের কাছ থেকে একটা কথা প্রায়ই শুনি, আমি জানি না এটা ওয়েদার ইটস ট্রু অর ফলস। আপনারা যে বছর আবাহনীতে খেলেছিলেন, মাশরাফি ভাই খুব সম্ভবত একটা ম্যাচে 6 উইকেট পেয়েছিলেন। তিনি নাকি ড্রেসিং রুমের কাছে এসে বলছিলেন যে 2টা আমার 4টা মল্লিকের, এরকম কথা, এরকম অনেক স্পেকুলেশন বড় ভাইদের কাছ থেকে শুনে। আমি জানি না ওয়েদার ইটস ট্রু অর ফলস, বাট ঢাকা লিগের আম্পায়ারিং, ঢাকা লিগের মান নিয়ে তো অনেক প্রসঙ্গ আছে, অনেক জায়গা আছে। ইউ বিং আ ক্রিকেটার, আপনি কি কোনোদিন অন দ্য ফিল্ড প্রতিবাদ করেছেন, বা আপনার কি কোনোদিন এই এক্সপিরিয়েন্সটা হয়েছে যে ওকে, আই ওয়াজ একদম বলিষ্ঠ ছিলাম আমার ওই জায়গাটাতে, স্ট্যান্ডটাতে? যদি একদম অনেস্টলি আপনাকে আনসার দিই, জি, অনেক সময় আমি লাইফে একটা ম্যাচে এমন আমি দেখেছিলাম যেটা আমার ফেভারেই যাচ্ছিল সব কিছু। জি, আমার ওই দিন আমার লাইফের ক্রিকেটিং হিস্ট্রিতে সবচেয়ে বেশি লজ্জা পেয়েছিল, বিকজ আমার ছোট ছোট ছেলেরা আমার সামনে যেভাবে করে গালাগালি করছিল আম্পায়ারদেরকে, এটা আমার জন্য একটা লজ্জার বিষয় ছিল। আমার ফেভারেই যাচ্ছিল, আমাদের ফেভারে যাচ্ছিল, আমার ফেভারে না। এটা যে হয় না এটা আমি বলবো না, অবশ্যই হয়, বাট এটাকে আবার অ্যাডভান্টেজও নয় অনেকে। সো দেখা যাচ্ছে যে একটা হিউম্যান এরর হয়েছে, একটা ভুল হয়েছে, এটাকে এমন করে আমরা প্রেজেন্ট করি সবাই মিলে যে আবারও এটা হচ্ছে। সো এটাকে কিন্তু অ্যাডভান্টেজও নয়। সো আমাকে আপনি, আমার কাছে লাস্ট 1-2 বছরে হয়েছে হয়তো বা 1-2 ম্যাচে ভুল আম্পায়ারের হইতেই পারে, হয়েছে, বাট এটাকে আমরা এমন বড় করে জিনিসটা করে দিই বিকজ হিস্ট্রি তো বলে যে এরকম রেগুলারলি হইতো। সো এখানে এখন আমি দুই পক্ষেরই দোষ দিব, যে হয়তোবা কিছু কিছু ঘটনায় ঘটতেছে, বাট কিছু কিছু ঘটনা ঘটে না, বাট এটাকে আমরা জোর করে ঘটাই দিই। সো এই জিনিসগুলো আমার কাছে মনে হয় আস্তে আস্তে দেখেন বিপিএল আম্পায়ারিংয়ের কোয়ালিটিটা আগের তুলনায় অনেক বেটার হয়েছে। ইভেন ডিপিএলেও অনেক ক্ষেত্রে বেটার হয়েছে। এখন হয় কি, হঠাৎ করে একদম নতুন আম্পায়ারকে যদি আপনি একটা ডিপিএল ম্যাচ দিতেন, ডিপিএল ইজ ভেরি ইম্পর্টেন্ট টুর্নামেন্ট বাংলাদেশ, খুবই হাই ইন্টেন্সিটি, তখন কিন্তু ওনারা প্রেসারে, ওনারাও ক্র্যাক করেন। ঠিক প্লেয়াররা যেরকম প্রেসারে বড় খেলায় ক্র্যাক করে না, তো ওনারাও কিন্তু ক্র্যাক করেন। সো ওনাদেরকে যে ডাইরেক্টলি আমি দোষ দিয়ে দিব তা না। আপনি চিন্তা করেন আভনি আর একটা বড় টিমের খেলা, ইফ আই এম নট রং, আমার ঠিক মনে নেই, বাট একটা বড় টিমের খেলায় আমাদের মহিলা যে আম্পায়ার যিনি ছিলেন, হ্যাঁ, প্রাইম ব্যাংক, উনাকে দিয়ে দেওয়া হয়েছে। দ্যাট ইজ নট ফেয়ার টু হার, দ্যাট ইজ নট ফেয়ার। দো শি ডিড ভেরি ওয়েল, সে তার ক্ষমতা, মানে যতটুকু ক্যাপাবিলিটি আছে তার মতো সে করেছে। আমি মনে করি না যে তার ক্যাপাবিলিটি যতটুকু আছে তার মতো করে সে করতে পেরেছেন, বিকজ শি ওয়াজ ডুইং দ্য ফার্স্ট ম্যাচ। আমি যদি ওখানে ডিসিশন মেকারের মধ্যে থাকতাম, তাহলে আমি কি করতাম, ডিপিএলে তো নন ইম্পর্টেন্ট ম্যাচগুলোও হয়, ওখানে আপনি তাকে 2টা ম্যাচ, 3টা ম্যাচ, 4টা ম্যাচ সুযোগ দিতেন, তাহলে সে ওই ডিপিএলটাকে কমফোর্টেবল ফিল করা শুরু করতো। তারপরে আপনি এরকম হাই ভোল্টেজ ম্যাচে নিয়ে আসেন। দো এগেইন শি হ্যান্ডেলড ইট ভেরি ওয়েল। উনি যতটুকু উনি পেরেছেন উনি ভালো করেছেন। আমি ব্যক্তিগতভাবে যেটা খেলার শুরুতে যে ডাউটটা ছিল, খেলা শেষে আমার ওই ডাউটটা অনেক কমে এসেছিল, সত্যি কথা আমি যেটা ফিল করেছি। আই থিঙ্ক শি হ্যাজ আ গ্রেট ফিউচার, আর উনি যদি এরকম করতে থাকেন শিল ডু ওয়েল। আমি আপনি যেটা বলছিলেন যে বিপিএলে দলগুলো শুধুমাত্র তো প্লেয়ার্স ম্যানেজমেন্ট না, আমি এটাও আপনাকে দেখেছি স্পন্সরশিপ ম্যানেজমেন্টের কাজটাও আপনি করেন। আপনার কাছে কি মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের যে রিসোর্সটা আছে ব্র্যান্ডিং ওয়াইজ, আমরা আসলে কিছুই করতে পারিনি? না, নোওয়্যার নিয়ার। আর এখন এটাও যদি কেউ ক্লেম করে বা আমি ক্লেম করি যে আমি ঢুকেই সব ঠিক করে দিব, এটা ঠিকও হবে না। দ্য ড্যামেজ হ্যাজ বিন ডান। সো এই ড্যামেজটাকে আপনাকে ঠিক করতে হবে আগে। আস্তে আস্তে আমার কাছে মনে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ। আপনার কাছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইজ দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট ব্র্যান্ড ইন বাংলাদেশ। সো একটা জিনিস থেকে আমার কাছে মনে হয় আমাদের বের হয়ে আসতে হবে যে স্পন্সররা আসবে, স্পন্সরদের কাছে যেতে হবে। দ্যাটস এ ডিফারেন্স। আমি যখন আমার বিপিএল টিমের জন্য স্পন্সর আনতে যাই, আমি ওদেরকে ইমেল করে দিই না যে আমার কাছে সো অ্যান্ড সো প্লেয়ার আছে, আপনারা স্পন্সর করতে চাইলে এসে যোগাযোগ করেন। নো, দিস ইজ হাউ ইট ডাজন্ট। এটা বাংলাদেশে এভাবে করে ওয়ার্ক হয় না ভাইয়া।
you have to go and meet people. Even if you are board president, even if you are marketing chairman, even if you are a simple board director, আপনি যেতে হবে বড় বড় কর্পোরেট, আর ইউ হ্যাভ টু টেক আউট ইউর ইগো। আপনি যখন অনেক বড় একটা দল হয়ে যাবেন, আপনি যখন 2-3টা ওয়ার্ল্ড কাপ জিতে যাবেন, তখন আপনার কারোর কাছে যাওয়ার দরকার পড়বে না। জি। সো যতদিন আপনি ওই জিনিসটা হচ্ছে না, অতদিন আপনাদের মানুষের কাছে যেতে হবে, যে অ্যাপ্রোচ করতে হবে। অ্যাপ্রোচ করে যখন ওনারা স্পন্সরশিপ করবে, তখন ভুলে গেলে হবে না, তখন তাদেরকে সম্মানও দিতে হবে। আর ওনারা যখন স্পন্সরশিপ নিয়ে ফেরত চলে যাবেন 2 বছর পর, তারপরও তাদেরকে সম্মান দিতে হবে, তাদেরকে ইকুয়াল রেসপেক্ট পে করতে হবে। আমাদের সমস্যা হলো স্পন্সরশিপ দিল, টাকা পয়সা পেয়ে গেলাম, ইউ গো টু হেল। দিস ইজ হাউ। এটা এভাবে করে হয় না। আপনি আমার টিমগুলা, যে টিমগুলো আমি দেখি, আমি সামনে বিপিএল খেলতেছি না, খেলবো আমি কিচ্ছু জানি না, ঠিক না? আমি এখনও তাদের সাথে যোগাযোগে থাকি, আমি এখনও তাদের সাথে ভালো রিলেশনশিপ বিল্ড আপ করি, আমি এখনও ফোন করে তাদেরকে খোঁজ খবর নিই, বিকজ আমি তাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড করতে চাই। আমি ধান্দা করতে চাই না যে আসলো, নিল, নিয়ে চলে গেলাম, শেষ। নো। আর যখন একটা স্পন্সর টাকাটা দিচ্ছে, লেটস সে 30-40 কোটি টাকা যা শুনি, এগুলো যখন দিচ্ছে, ইউ হ্যাভ টু মেক শিওর যে ওই 30-40 কোটি টাকার ভ্যালিউটা যেরকম ওরা পাক। ডিল হয়ে গেল, সাইন হয়ে গেল, টাকা পেয়ে গেলাম, এখন আমরা ভাই এটা পারবো না, ওটা পারবো না, এটা করলে হবে না। এই নখরা কিন্তু আমিও করেছি যখন আমি ক্রিকেটার ছিলাম। আমাকে যখন বলতো শুটিং করতে, আমিও বলতাম ও ভাই এখন না, এখন না, আমিও করেছি। বাট এই জিনিসটা যাদের জন্য টাকাটা আসতেছে, তাদেরকেও আপনার কিছুটা অ্যাডভান্টেজ দিতে হবে স্পন্সরশিপের, ওয়েদার ইট ইজ সাম পার্সেন্টেজ দ্যাট গোজ টু সার্টেন প্লেয়ার, আমরা একটা পুল অফ প্লেয়ার্স, কিছু একটা দিতে হবে। সো দে বিকাম অ্যাকাউন্টেবল, যে যখন কোনো ডিমান্ড, কোনো স্পন্সরশিপ করছে সময়ের জন্য, ইট ইজ দেয়ার রেসপন্সিবিলিটি টু কাম অ্যান্ড পারফর্ম দেয়ার। সো আমার কাছে মনে হয় স্পন্সরশিপকে আপনি খুব, স্পন্সরসগুলোকে আপনি, ইউ হ্যাভ টু ট্রিট দেম ভেরি 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 রেসপেক্টফুলি। এই জায়গা থেকে আপনি বিপিএলটাকে আসলে কেমনভাবে দেখতে চান? বিপিএল দেশের ক্রিকেটের ব্র্যান্ডিংয়ের একটা অনেক বড় জায়গা। লাস্ট বিপিএলটা আই ওয়াজ অলসো বিং আ পার্ট অফ দ্য কমেন্ট্রি প্যানেল। দৃশ্যমান কিছু জিনিস দেখে আমরা কমেন্টেটরও অনেক কিছু বলে দিতে পারি যে হোয়াটস গোয়িং অন দেয়ার। সেই জায়গাটায় রেপুটেশনটা তো অবশ্যই ক্ষুণ্ণ হয় সেই জায়গাটাতে। ম্যাচ ফিক্সিং এবং নানা ইস্যু নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এই জায়গাটা আপনার স্ট্যান্ডটা আসলে কি থাকবে ইফ ইউ বিকাম পার্ট অফ দ্য ক্রিকেট বোর্ড? দেখেন, আমার কাছে মনে হয় বিপিএলটাকে সব কিছু করার আগে আপনার ভালো ফ্র্যাঞ্চাইজ আনতে হবে। সব কিছু ডিপেন্ড করে ক্রিকেট মাঠে কেমন হচ্ছে, ভালো ফ্র্যাঞ্চাইজ কেমন হচ্ছে, ভালো ফ্র্যাঞ্চাইজ আছে কি আছে না, দিস ফ্র্যাঞ্চাইজেস আর কেপেবল অফ রানিং আ বিপিএল টিম, এটা আপনি ঠিক করতে হবে। আপনি যদি এটা ঠিক না করেন, আমি দুনিয়ার সবচেয়ে ভালো ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে আসলাম, আমি ওয়ার্ল্ডের সবচেয়ে ভালো সাউন্ড বক্স লাগাই দিলাম, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় আর্টিস্টকে প্রতিটা ম্যাচে গান গাওয়াইলাম, নাথিং উইল ওয়ার্ক। আপনার আজকে আইপিএল এত সাকসেসফুল কেন? বিকজ অফ দ্য ফ্র্যাঞ্চাইজি, এক্স্যাক্টলি, ফ্র্যাঞ্চাইজি ওনার্স, তাদের কারণে কিন্তু ওরা এত বড় সাকসেসটা হয়েছে। ইটস নট বিকজ অফ হোয়াট ডান্সিং ইজ অ্যারাউন্ড, মানে নাচ গান চলতেছে, এটার জন্য কিন্তু হয় না। এখন এটা হলো আপনার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। হাউ ক্যান ইউ ব্রিং দ্য বিগেস্ট কর্পোরেট ইন দিস কান্ট্রি টু ক্রিকেট? এটা আপনাকে কীভাবে, যেভাবেও করতে হবে না। এটার জন্য ফর এক্সাম্পল, লেটস সে আমাদের উপদেষ্টা যিনি ডক্টর ইউনূস, ইজ ভেরি রেসপেক্টফুল ম্যান, ঠিক আছে, উনি অনেকের কাছে অনেক রেসপেক্টফুল ম্যান। ট্রাই অ্যান্ড টেক হিজ হেল্প। আপনি যদি অ্যাজ এ বোর্ড প্রেসিডেন্ট তার কাছে যান, যে যদি আপনি বলেন যে দিস ইজ হোয়াট উই ওয়ান্ট টু ক্রিয়েট, আমি চাই আপনি 10টা ব্যাংকের সাথে একটু আমাদের মিটিং করে দেন, বা আপনি ইউ পুট আপ আ ওয়ার্ড, আপনি 10টা বড় কর্পোরেটের সাথে ইফ ইউ ক্যান পুট আপ আ ওয়ার্ড, ঠিক আছে, যে ওনারা যদি ক্রিকেটে আসেন, আমাদের স্পোর্টসের একটা জিনিস ভালো হবে। লেটস সে যখন আমাদের একজন পলিটিক্যাল পার্টি আসবে, ইলেকশন যদি যখন ফেব্রুয়ারিতে হওয়ার কথা, ইলেকশন যদি ফেব্রুয়ারিতে হয়, একটা পলিটিক্যাল পার্টি আসবে, পলিটিক্যাল পার্টির একজন প্রাইম মিনিস্টার হবেন, ওই প্রাইম মিনিস্টারকে অ্যাপ্রোচ করা, ওনার কাছে যে পুরো প্ল্যানটা বোঝানো যে আমরা কি ক্রিয়েট করতে চাই। যদি আপনি কেপেবল না হয়ে থাকেন ভালো ফ্র্যাঞ্চাইজি আনতে, ট্রাই অ্যান্ড টেক দ্যাট হেল্প। এই লিবার্টি তো আপনাকে তো বাংলাদেশে দেয় ক্রিকেট বোর্ডকে সবাই, আপনি কেন যাচ্ছেন না? যায় তাদেরকে বলেন হেল্প করার জন্য। যদি একবার যখন আপনি এই জিনিসটা, পুরো জিনিসটা সেট করে নিতে পারবেন, তখন কিন্তু আপনার টুর্নামেন্ট বাউন্ড টু বি সাকসেসফুল। আপনি যদি আজকে 10 বছর, 11 বছর, 12 বছর যা হয়েছে বিপিএলের, আজকে যদি ডে ওয়ানের যে ফ্র্যাঞ্চাইজিগুলো ছিল, আজকে যদি সব ফ্র্যাঞ্চাইজিগুলো কন্টিনিউ করতো উইথ অল দ্য রাইট থিংস দ্যাট, যেটা করা উচিত,
আজকে চিন্তা করেন বিপিএল এর একটা টিম নিতে ডিমান্ডটা কি থাকতো। বিপিএল এর একটা ম্যাচের বক্স সহজে মানে কষ্ট লাগে পাই খুঁজে বের করতে, বিপিএল টিম হচ্ছে সহজ কিনা। বিপিএল টিম রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, আমি তো যাকেই শুনি যে এই কিনতেছে, ও কিনতেছে, এই কিনতেছে, ওই কিনতেছে। আপনি যদি এটার ভ্যালিউটা না ক্রিয়েট করতে পারেন, এই টুর্নামেন্টটা কোনোদিন সাকসেসফুল হবে না। আপনি যত বড় প্লেয়ার নিয়ে আসেন, আমাকে বলেন তো বিগ ব্যাশে কি খুব নাম করা প্লেয়ার খেলে না, তাহলে এত সাকসেসফুল কেন? ইজ দ্য মডেল। ওরা কি টার্গেট করেছে? কিডস, বাচ্চাদেরকে ওরা টার্গেট করেছে যে বাচ্চারা খেলা দেখতে আসবে। এখন যদি বাচ্চা খেলা দেখতে আসে, সাথে বাপ মা কিন্তু যায়। সো 1 kid is equal to 3 tickets. আপনার টার্গেটেড ফ্যান্স করতে হবে। ইউ হ্যাভ টু বিল্ড। ইটস নট আপনি আইএমজি কে দিয়ে দিচ্ছেন, যা না এএমজি কে দিয়ে দিচ্ছেন, না আতিফ আসলামকে নিয়ে এসে গান করাচ্ছেন, না আরেক কাকে দিয়ে গান করাচ্ছেন, বিপিএল এ সং করতেছেন। এগুলো দিজ আর নট ইম্পর্টেন্ট ম্যাটার্স ভাইয়া। These are not important matters. The most important matter is to find 6-7 good, capable franchisee owners. যাদের বছরে, লেটস সে আমি একটা এক্সাম্পল দিই, বাংলাদেশে অনেক কোম্পানি আছে না ভাইয়া, যাদের মার্কেটিং বাজেটই থাকে বছরে 100 কোটি টাকা, আছে না? সিএসআরও থাকে ব্যাংকের, রাইট? তাদের জন্য, আর ধরেন আমাদের অনেকগুলা ব্যাংক আছে না, তারা লেটস সে বছরে 200-500 কোটি টাকা প্রফিট করছে। তো তাদের জন্য বছরে 15 কোটি 20 কোটি টাকা খরচ করা কোনো গায়ে লাগার ব্যাপার না আমার কাছে মনে হয়। এদের মতো কোম্পানি যেদিন বিপিএল এ আসবে না, যতদিন বিপিএল এরা ওন করা শুরু করবে না, ততদিন বিপিএল সাকসেসফুল হওয়ার চান্সেস অনেক কম। তামিম ভাই, আমাদের টাইমটা একেবারে শেষ হয়ে গেছে, 20 সেকেন্ড সময় বাকি আছে লাইভ যেহেতু। একজন বোর্ড প্রেসিডেন্টের আসলে কয় মেয়াদে প্রেসিডেন্ট থাকা উচিত? আমার কাছে মনে হয় 2 max 3, এর চেয়ে বেশি না। 2 max 3, 2 is a very good number. 2 is a very good number. No, not ডিক্টেটরশিপ আসে না। জিনিসটা হলো একটা মানুষের চিন্তার ক্যাপাবিলিটিরও একটা বয়স থাকে। আজকে আমি যে মডার্ন ডে নিয়ে ক্রিকেটের কথা বলতে পারছি, আজ থেকে 10 বছর পর আমার এই চিন্তাটা কাজে নাও দিতে পারে। তখন আমার চেয়ে ভালো কেউ একজন হইতে পারে। এটার জন্য আমি বলেছি যে যেহেতু আপনি রিসেন্টলি ওই জায়গাটা আপনি দেখে until unless if I don't develop myself, somebody else will be better than me. সো আমার কাছে মনে হয় 2 বছর 3 বছর ইজ আ গুড নাম্বার, যেটা হওয়া উচিত। তামিম ভাই, থ্যাংক ইউ সো মাচ। আজকে আপনি আমাদেরকে সময় দিয়েছেন স্যাটারডে নাইট স্পোর্টসে প্রথমবারের মতো। আমি জানি না টেলিভিশন স্টেশনে আপনি কখনো এসেছেন কিনা। ইটস অ্যান অনার। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন আপনি, নিজের শরীরের দিকে খেয়াল রাখবেন। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।